ডিয়ার জিআর এসপিরেন্টস, আশা করি সবাই ভালোই আছেন। স্ট্যালিনস জিআরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, এটা আমার বানানো তৃতীয় ভিডিও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটা বিষয় নিয়ে কথা বলবো। যে তিনটা বিষয় জিআরই দিতে গেলে না জানলে না, এরকম তিনটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হয়তো বা যারা নতুন তাদের জন্য খুব ভালো কাজে দিবে। যারা একবার দুবার পরীক্ষা দিয়েছেন বা অনেকদিন জিআরইর সাথে আছেন, মোস্ট অফ দ্যাম তাদের জানা, কিছু কিছু জিনিস তাদেরও অজানা থাকতে পারে। তো ভিডিওটি দেখুন, আমার মনে হয় আপনাদের কাজে দিবে। আচ্ছা, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিআরই এক্সাম প্যাটার্ন, স্কোরিং সম্পর্কে সব কিছু যা যা জানা দরকার, অল অ্যাবাউট স্কোরিং অ্যান্ড ওয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য রিয়েল জিআরই কোশ্চেন্স। ওকে, দিজ আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট থিংস টু নো অ্যাবাউট জিআরই। আপনি যখন জিআরই দিতে যাবেন এই জিনিসগুলো আসলে না জানলেই না। জিআরইর এক্সাম প্যাটার্নটা কেমন, স্কোরিং ওরা কীভাবে করে, এবং আমি রিয়েল জিআরই কোশ্চেন কোথায় খুঁজে পাবো, এটা অনেকের মনের মধ্যে কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে যে আসলে সত্যিকার জিআরই কোশ্চেন দেখতে কেমন, বা এটা কোথাও পাওয়া যায় কিনা। এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো, তো দেখতে থাকুন ভিডিও, সবগুলো উত্তর আসলে পেয়ে যাবেন বোধ হয়। আর আপনাদের আগের ভিডিওগুলোতে যে পরিমাণ আমি রেসপন্স পেয়েছি, আসলে এটা অসাধারণ। এই রেসপন্স থেকেই আমার নতুন ভিডিওগুলো বানানো, এবং আমার কাজের প্রতি আপনাদের ভালোবাসা এবং অনার থেকেই আসলে কাজ করতে ভালো লাগছে। এবং আমার কাজ যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ইটস রিয়েলি আপন টু ইউ। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে যে কাজটা করতে হবে, জিআরই পরীক্ষা দিতে গেলে জিআরই প্রিপারেশন তো নিতেই হবে। জিআরই প্রিপারেশনের সাথে সাথে আমাদের যেটা থাকা দরকার সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে জিআরইর। ওকে, এটা আসলে এক মাসে বেশি ডেট থাকে না, হয়তো বা 7টা 8টা বা 5টা 6টা থাকে। এখন কোভিডের কারণে তো জিআরই রেজিস্ট্রেশন আপাতত বন্ধ, ঘরে থেকে জিআরই দেওয়া যাচ্ছে। মানে ইটিএস ব্যবস্থা করছে যাতে ঘরে থেকে জিআরইটা দেওয়া যায়। কিন্তু নর্মাল প্রসিডিউর হচ্ছে আপনাকে কোনো একটা টেস্ট সেন্টার চুজ করতে হবে, সেখানে গিয়ে এক্সাম দিতে হবে। তো সেটার জন্য প্রসিডিউরটা কি সেটা আমরা আজকে দেখব। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য যেটা করতে হবে, দেখেন এখানে প্রসিডিউর আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি। ফার্স্টে www.ets.org এই ওয়েবসাইটে আমরা যাব। এখানে আমি ওয়েবসাইটটা বের করে রেখেছি, সো এটা দেখতে পারবেন আপনারা। ওকে, www.ets.org, এখান থেকে আপনারা কোথায় যাবেন, এই যে জিআরইতে যাবেন। ওকে, জিআরইতে গেলে জিআরই জেনারেল টেস্টের পেজ আসবে। এখানে যাওয়ার পরে আপনারা কি করবেন, সাইন আপ করবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে, এই পেজে আসবে, তারপর আপনার সাইন আপ করবেন। সাইন আপ করার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথা রাখবেন, আপনি যে নাম দিয়ে সাইন আপ করছেন এটা যেন আপনার অবশ্যই পাসপোর্ট এবং সার্টিফিকেটের নামের সাথে হুবহু মিল থাকে। আদারওয়াইজ আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু ঝামেলায় পড়বেন, পরীক্ষা দিতে পারবেন না। তাহলে অবশ্যই মনে রাখবেন যেটা দিয়ে যেই নাম দিয়ে সাইন আপ করছেন হুবহু সেটা যেন আপনার পাসপোর্ট এবং হচ্ছে সার্টিফিকেটের নামের সাথে মিল থাকে। ওকে, দেন হচ্ছে আপনি সাইন আপ করলেন। সাইন আপ করার পরে তো কনফার্মেশন মেল যাবে আপনার মেলে, মেল থেকে আপনি সাইন ইন করবেন ইটিএসের এই পেজে এসে। সাইন ইন করার পরে আপনি জিআরই জেনারেল টেস্ট চুজ করবেন। জিআরইতে দুই ধরনের টেস্ট হয়, একটাকে বলে সাবজেক্ট জিআরই টেস্ট, আর একটা হচ্ছে জেনারেল জিআরই টেস্ট। আমরা যে জিআরই নিয়ে কথা বলছি সেটা হচ্ছে জিআরই জেনারেল টেস্ট। ওকে, জিআরই জেনারেল টেস্ট এটা চুজ করার পরে আপনাকে যেই জিনিসগুলো চুজ করতে হবে, একটা প্লেস চুজ করতে হবে। ফর এক্সাম্পল আমরা ঢাকা থেকে যদি পরীক্ষা দিই তাহলে উই হ্যাভ টু চুজ ঢাকা, বাংলাদেশ। তারপরে আপনাকে একটা ডেট সিলেক্ট করতে হবে। ওকে, ডেট অ্যাপ্রক্সিমেটলি আমি ফর এক্সাম্পল জুলাইয়ের 30 তারিখে দিতে চাই, তাহলে জুলাই 30 যদি সম্ভাব্য ডেট থাকে, এখানে সবুজ রং দিয়ে দেখা যায় যে কোন কোন ডেটগুলো অ্যাভেলেবল আছে। সবুজ রং দেখলেই বুঝতে পারবেন যে ওই ডেটগুলো অ্যাভেলেবল আছে। ওকে, সেই এরকম আপনার প্রিফারেবল একটা ডেট সিলেক্ট করলেন। করার পরে আপনি টাইম সিলেক্ট করবেন। সাধারণত বাংলাদেশে যে টেস্ট সেন্টার, 3টা টেস্ট সেন্টার আছে যেখানে জিআরই দেওয়া যায়, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি রিকমেন্ড করি AAA, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এটাকে আমি রিকমেন্ড করি কারণ আমিও এক্সাম দিয়েছি ওখানে, ওদের পরিবেশটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, এজন্য আমি রিকমেন্ড করছি। অন্যদের কথা আমি ঠিক বলতে পারবো না, অন্যরা হয়তো বা ভালোই হবে। আচ্ছা, ডেট সিলেক্ট করার পর আপনি টাইম সিলেক্ট করবেন। সাধারণত দুইটা টাইম বাংলাদেশে অ্যাভেলেবল, একটা হচ্ছে সকাল 9টা আর একটা হচ্ছে দুপুর 1:30টা। এখন আপনি যদি আর্লি রাইজার হন তাহলে আপনাকে সকালে সিলেক্ট করলে ভালো, কিন্তু আপনার যদি রাতে ঘুম না হয়, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে রাতে ঘুম হয় না,
সো এরকম ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু সময় হাতে রেখেই পরীক্ষাটা নেবেন, 1:30টার দিকে নিলে ভালো হয়, কারণ আপনার পরীক্ষার আগের দিন রাতে ঘুম হবে না, এটাই স্বাভাবিক। ঘুম না হলেও যাতে আপনি 4টা-5টার দিকেও যদি ঘুমান, তারপরেও যাতে উঠে ফ্রেশ হয়ে পরীক্ষা দিতে যেতে পারেন, সেজন্য আসলে আমার মনে হয় যে 1:30টার দিকে পরীক্ষাটা নিলেই ভালো। আর যারা আর্লি রাইজার, যারা উঠে সকালে উঠে হাঁটাহাঁটি করেন বা ফজরের নামাজ পড়েন বা অন্য অন্য উপাসনা করেন, তাদের ক্ষেত্রে সকালের ডেট ভালো হতে পারে। ইট ডিপেন্ডস আপন টু ইউ, ওকে। তবে আমার মনে হয় যে একটু সময় হাতে নিয়ে এক্সামের মানে টাইমটা নেওয়াটাই ভালো, ওকে। সো প্লেস চুজ করলেন, ডেট নিলেন, টাইম নিলেন, এবার আপনি জাস্ট পে করবেন, আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড দিয়ে পে করবেন, ওকে, শেষ হয়ে গেল। এবং যেটা আপনার কনফার্মেশন পেজ আসবে সেটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন, ঠিক আছে, বা সেভ করে রাখবেন পরে প্রিন্ট করার জন্য। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। আচ্ছা, এখন আপনি পরীক্ষার দিন কি কি আপনি সাথে নিতে হবে? পরীক্ষার দিন অবশ্যই পাসপোর্ট সাথে নিতে হবে, ডেফিনেটলি পাসপোর্ট সাথে নেবেন। আর রেজিস্ট্রেশনের যে কপিটার কথা একটু আগে বললাম, সেটা একটা প্রিন্টেড কপি, ওকে, কালারফুল প্রিন্টেড কপি আপনি সাথে নেবেন, ঠিক আছে। আর ফর মোর সিকিউরিটির জন্য আপনি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার ব্যাগের মধ্যে রাখতে পারেন, তার সাথে এনআইডি কার্ডটাও রাখতে পারেন। যদি অনেক সময় ঝামেলা হতে পারে নাম না মিলার কারণে বা অনেক ধরনের ঝামেলার কারণে, সমস্যা এড়ানোর জন্য এটা ফর মোর সিকিউরিটির জন্য আপনি এই 2টা জিনিস রাখতে পারেন, ওকে। দেন সাথে নেবেন আপনার সাথে ড্রিঙ্কস আর স্ন্যাক্স ফর দ্য ব্রেক টাইম, ওকে। যখন ব্রেক হবে, 10 মিনিটের একটা ব্রেক থাকে, আমি সবই বলে দেবো এরপরে। 10 মিনিটের যে ব্রেকটা থাকে, সেই ব্রেকের সময়ের জন্য ড্রিঙ্কস আর স্ন্যাক্স নেবেন। আপনারা এখানে চেষ্টা করবেন যাতে এমন ধরনের স্ন্যাক্স নিতে যেটা আপনার খুব সহজে আপনাকে কী দেয়, মানে সুগার লেভেলটাকে ঠিক রাখে, এরকম ধরনের স্ন্যাক্স নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। কারণ টেনশনের কারণে আমাদের সুগার লেভেলটা অনেক সময় কমে যায়। সুগার লেভেল কমে গেলেই যেটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছে অনেক ধরনের অ্যাংজাইটি কাজ করতে পারে, অ্যাংজাইটি থেকে আপনার পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। সো চেষ্টা করবেন স্ন্যাক্সের মধ্যে সুগার রিচ খাওয়ার খেতে। আপনার যদি সুগারের প্রবলেমও থাকে, 2 ঘন্টার জন্য খেলে আসলে বা একদিনের জন্য খেলে তেমন প্রবলেম নাই, ওকে। দেন যেটা করবে, ওরা আপনাকে হচ্ছে টেস্ট সেন্টারে ঢোকার আগে সিকিউরিটি চেক করবে, আপনার সমস্ত শরীরে কোথাও কোনো মানে অন্য কিছু আছে কিনা সেটা দেখার চেষ্টা করে, ক্যামেরার সামনে আপনার ফেস ডিটেকশন করাবে, তারপর ফিঙ্গারপ্রিন্ট নেবে। সমস্ত চেক আপের পরে আপনাকে যেই রুমে পরীক্ষা দেবেন সেই রুমে ঢুকতে দিবে, ওকে। ঢোকার পরে কম্পিউটারের সামনে বসার পরে, এটা পুরোটাই হচ্ছে কম্পিউটার ডেলিভার টেস্ট বলে, হ্যাঁ, ওকে। তো কম্পিউটারের সামনে বসার পরে আপনি প্রথমেই এক্সাম শুরু হওয়ার সাথে সাথে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে, এক্সাম ধরুন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে যেটা পাবেন AWA বলে, অ্যানালাইটিক্যাল রাইটিং অ্যানালাইসিস, ওকে। এখানে 2টা পার্ট থাকে। ফার্স্টে যেটা আপনাকে লিখতে হবে সেটাকে বলা হচ্ছে ইস্যু রাইটিং। ইস্যু রাইটিং 30 মিনিটস লিখতে হবে, ওকে। একটা ইস্যু থাকবে, ইস্যুর উপরে আপনাকে 30 মিনিটস লিখতে হবে। তারপরে 1 মিনিটের ব্রেক। একটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে প্রত্যেকটা সেশনের পরেই কিন্তু 1 মিনিটের একটা ব্রেক আছে, ওকে। এটা কম্পিউটার স্ক্রিনে ওঠে না, আপনাকে মেজার করে নিয়ে 1 মিনিটের ব্রেক নিতে হবে, ওকে। একটা শুধুমাত্র বড় ব্রেক আছে, সেটা হচ্ছে 10 মিনিটের ব্রেক। বাকি সবগুলা সেশনের মধ্যেই 1 মিনিট করে ব্রেক, ওকে। তাহলে ইস্যু রাইটিং 30 মিনিট লেখার পরে পরে আসে হচ্ছে আর্গুমেন্ট, একটা আর্গুমেন্ট আসে, সেটার উপরে 30 মিনিট লিখতে হয়। আবার ঠিক 1 মিনিটের ব্রেক। এবার হচ্ছে AWA শেষ হয়ে গেল, হ্যাঁ। এইবার ইদার ভার্বাল ওর কোয়ান্ট আসবে। ফার্স্ট যে সেকশনটা আসবে মানে AWA এর পরে ফার্স্ট যে সেকশনটা আসবে, ইদার ভার্বাল অর কোয়ান্ট। যদি ভার্বাল আসে তাহলে ভার্বালে জানি আমরা 20টা কোশ্চেন থাকে, 20টা কোশ্চেনের জন্য 30 মিনিট। যদি ভার্বাল আসে তাহলে পরের সেকশনটা আসবে কি কোয়ান্ট। কোয়ান্টে 20টা কোশ্চেনের জন্য থাকে 35 মিনিট, ওকে। 20টা কোশ্চেনের জন্য থাকে হচ্ছে 35 মিনিট কোয়ান্টের ক্ষেত্রে। আবার যদি ফার্স্টের সেকশনটা কোয়ান্ট আসে তাহলে পরের সেকশনটা কি আসবে, ভার্বাল, ভাইস ভার্সা, বোঝা গেছে। এরপরে যেটা হবে, আপনি 10 মিনিটের একটা ব্রেক পাবেন। এই 10 মিনিটের ব্রেকটা কিন্তু সাথে সাথে কাউন্টেড হওয়া শুরু হবে। এই সময় আপনি ওয়াশরুমে গিয়ে ওয়াশ হবেন, আপনার স্ন্যাক্সগুলো নেবেন এবং আপনাকে ঠিক 10 মিনিটের আগে ফেরত আসতে হবে, কারণ এটা অটোমেটেড সময় চলে যাবে। যদি আপনি 10 মিনিটের ভিতর ব্রেক নিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনার পরের সেশন থেকে সময় মাইনাস হওয়া শুরু হবে। তাহলে বি কেয়ারফুল টু ইউজ দিস ব্রেক, ওকে, ক্লিয়ার, ওকে। দেন হচ্ছে ব্রেকের পরে আবারও ঠিক একই রকম ইদার ভার্বাল ওর কোয়ান্ট। এখানে 3টা সেকশন থাকে, হ্যাঁ, এটা মাথায় রাখা দরকার আছে। এখানে 3টা সেকশন থাকে, আমি দেখেন এভাবে লিখে দিয়েছি যে ভার্বাল কোয়ান্ট ভার্বাল অথবা কোয়ান্ট ভার্বাল কোয়ান্ট,
হ্যাঁ, এর মধ্যে একটা সেশন আপনি জানবেন না যে ওটা এক্সপেরিমেন্টাল কিনা, এটা আসলে বোঝা খুবই কঠিন। এটা বোঝা যায় না, এটা বোঝার কোনো উপায়ও নাই। যে কোনোটা এক্সপেরিমেন্টাল সেশন হতে পারে বা সেকশন হতে পারে, ঠিক আছে? সো ইদার কেমনভাবে আসতে পারে, ভার্বাল কোয়ান্ট ভার্বাল, কোয়ান্ট ভার্বাল কোয়ান্ট। ওকে, সো আবার একই রকম ভার্বাল আসলে 20টা কোশ্চেনের জন্য 30 মিনিট, আর হচ্ছে যদি কোয়ান্ট আসে তাহলে 20 কোশ্চেন্সের জন্য 35 মিনিটস। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে এই হলো পুরা মানে আমার হচ্ছে এক্সাম টাইম বা এক্সাম প্যাটার্নটা। ওকে, ইট উইল টেক অ্যারাউন্ড 4 আওয়ার্স। ওকে, 4 ঘন্টার মতো সময় লাগবে, 4.5 থেকে 4 ঘন্টা সময় লাগবে আপনার এক্সামটা শেষ হওয়ার জন্য। তো বুঝতে পারছেন 4 ঘন্টা সময় ধরে পরীক্ষা দেওয়ার জন্য আসলে মেন্টাল স্ট্যামিনাটা আসলে খুব বেশি দরকার। এখানে আসলে জাজ করা হয় আপনার মেন্টাল স্ট্যামিনা। ওকে, আপনি কতটা ধৈর্যশীল এবং কতটা টাইম ম্যানেজমেন্ট করে এক্সাম দিতে পারছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর জিআরই এক্সামস। ওকে, সো পরীক্ষাটা দিলেন, তারপর হচ্ছে দে উইল শো ইউ এ আনঅফিসিয়াল স্কোর অফ ভার্বাল অ্যান্ড কোয়ান্ট। আপনি পরীক্ষাটা দেওয়ার পরেই আপনাকে সাথে সাথে হচ্ছে একটা আনঅফিসিয়াল স্কোর দিবে ভার্বাল আর কোয়ান্টের। এখানে হচ্ছে এডাব্লিউ এর স্কোরটা দেয় না, এডাব্লিউ এর স্কোরটা আপনার পরে পাবেন আপনি। উইদিন 4 to 7 days দে উইল প্রোভাইড ইউ আ অফিসিয়াল স্কোর। আপনি এখানে অফিসিয়াল স্কোর যখন আপনাকে দিবে 4 থেকে 7 দিনের মধ্যে, তখন আপনি এখানে এডাব্লিউ এবং আপনার হচ্ছে ভার্বাল এবং কোয়ান্টের টোটাল যে আপনি নাম্বার পেয়েছেন বা মার্কস পেয়েছেন সেটা আপনি দেখতে পারবেন। এবং 7 to 14 days দে উইল প্রোভাইড ইউ আ ডায়াগনস্টিক টেস্ট রিপোর্ট। ডায়াগনস্টিক টেস্ট রিপোর্টটা হচ্ছে এরকম যে আপনি কোন কোশ্চেনে ভুল করছেন, কোন কোশ্চেনে ঠিক করছেন, হ্যাঁ, এবং সেগুলার মার্কস কেমন ছিল, সম্পূর্ণ ডায়াগনোসিসটা হচ্ছে আপনি 7 থেকে 14 দিনের মধ্যে পাবেন। এখান থেকে আপনার ভুল ত্রুটিগুলো যদি টেস্টে খারাপ করেন, তাহলে ভুল ত্রুটিগুলো দেখে পরবর্তী টেস্টের জন্য আপনি প্রিপেয়ার হতে পারেন। বেসিক্যালি ডায়াগনস্টিক টেস্ট রিপোর্টটা দেয় এর জন্য, যদি আপনি মানে আনলাকিলি খারাপ করেন যাতে পরের এক্সামে ভালো করতে পারেন, সেজন্য আপনাকে ডায়াগনস্টিক টেস্ট রিপোর্টটা দেওয়া হয়। ওকে, তো স্কোরিংটা কেমন, স্কোরিংটা এখানে খুব ইন্টারেস্টিং কিছু তথ্য আছে এখানে, মানে এটা অনেকেই হয়তো জানেন না। স্কোরিংটা হচ্ছে এডাব্লিউ এর ক্ষেত্রে 0 to 6 0.5 ইনক্রিমেন্ট, মানে আপনি 0 থেকে 6-এর মধ্যে যে কোনো নাম্বার পেতে পারেন, 0.5 করে ইনক্রিজ হবে, 0.5 1 1.5 এভাবে, 3 3.5 এভাবে। হ্যাঁ, হাইয়েস্ট মার্কস হচ্ছে 6। আপনি যদি কিছুই না লেখেন তাহলে 0 পাবেন, বা অন্য ভাষায় লেখেন, আর মানে আরবি, উর্দু, ফার্সি, হিন্দি ভাষায় লেখেন তাহলে 0 পাবেন। যদি কিছু লেখার চেষ্টা করেন অ্যাটলিস্ট 0.5 বা 1 পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আর ভার্বালে হচ্ছে স্কোরিং হচ্ছে 130 থেকে 170 1 করে ইনক্রিমেন্ট। কোয়ান্টের ক্ষেত্রেও 130 থেকে 170 1 করে ইনক্রিমেন্ট। এখানে মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি জিআরই পরীক্ষা রেজিস্ট্রেশন করে এবং এক্সাম হলে যান, আপনি যদি কিচ্ছু না করেন, মানে ফাঁকা খাতা জমা দিয়ে যেটাকে আমরা বলি, সেরকম ব্ল্যাঙ্ক কপি যদি সাবমিট করেন, তারপরে আপনি কত পাবেন জানেন? 260 260 পেয়ে যাবেন। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? আচ্ছা, 260 পেয়ে যাবেন কিছু না করেই। মজার ব্যাপার, কারণ আপনি তো টাকা দিয়েছেন $205। ওকে, এই $205 জন্য তারা আপনাকে 260 মার্কস দিয়ে দিবে। এখন আপনাকে যেটা অ্যাকোয়ার করতে হবে সেটা হচ্ছে এই যে পরের ভার্বালের জন্য 40 মার্কস এবং কোয়ান্টের জন্য 40 মার্কস, মানে 40 40 80, দ্যাট মিনস 260 প্লাস 80, দ্যাট মিনস হোয়াট, 340। তাহলে হাইয়েস্ট মার্কস কত? জিআরইতে হাইয়েস্ট মার্কস হচ্ছে 340। ওকে, তাহলে আপনাকে এই 80 মার্কসের জন্য এত যুদ্ধ করতে হচ্ছে। ওকে, যুদ্ধ কিন্তু বেশি মানে মার্কসের জন্য, যুদ্ধটা হচ্ছে 80 মার্কসের জন্য, কারণ আপনি পরীক্ষা দিলেই অ্যাটেন্ড করলে কত পাচ্ছেন? 260 পেয়ে যাচ্ছেন। ওকে, তাহলে আপনাকে এত যুদ্ধ এত পড়াশোনা করতে হচ্ছে কেন? এত যুদ্ধ এত পড়াশোনা করতে হচ্ছে বেসিক্যালি এই 80 মার্কসের জন্য। ওকে, নাও then this is very important to me and very interesting to me as well. That is, what is the twist in GR scoring? মানে GR scoring আসলে মানে অ্যাজ ইউজুয়াল আপনি যেরকম মনে করতেছেন 1 মার্ক ইনক্রিমেন্ট, আসলে ব্যাপারটা এরকম না। হ্যাঁ, আচ্ছা, বিফোর গোয়িং টু টুইস্ট আই উইল সে অ্যাবাউট অ্যানালাইটিক্যাল পার্ট স্কোরিংয়ের ব্যাপারে বলবো। সেটা হচ্ছে আপনি যে অ্যানালাইটিক্যাল রিজনিংটা লিখছেন, হ্যাঁ, এই ডাব্লিউটা লিখছেন, সেখানে আপনার হচ্ছে এটা দুইজনকে দিয়ে বা দুইটা পার্ট টেস্ট করে। একটা হচ্ছে হিউম্যান, একজন থাকে এক্সামিন থাকে যিনি হচ্ছে টেস্ট করেন, আর একটা সফটওয়্যার দিয়ে টেস্ট করা হয়। এখন ধরেন হিউম্যান দিল 3, সফটওয়্যারও দিল 3, তাহলে আপনার এভারেজ হচ্ছে 3। এখন যদি তাদের মধ্যে খুব বেশি পার্থক্য না হয়, 1 বেশি, ধরেন আপনার হিউম্যান দিচ্ছে 3 আর হচ্ছে সফটওয়্যার দিছে 2, তাহলে সেই ক্ষেত্রে আবার সেটাকে রিচেক করা হয়। আনলেস যদি 0.5-এর ডিফারেন্স থাকে তাহলে আর চেক করা হয় না, তাকে এভারেজ করে দেওয়া হয়। এটা তো ক্লিয়ার।
এখানে কোনো টুইস্ট নাই, হিউম্যান চেক করবে, সফটওয়্যার চেক করবে, সেটাকে এভারেজ করবে, শেষ। ওকে, সো okay, now I will come to the twist. This is maybe unknown to the most of the GRE aspirants who already go for the GRE, তাদের কাছেও এটা অজানা। আমি অনেকের সাথে কথা বলে দেখেছি তারা এই বিষয় জানেই না, তারা মানে মনে করে যে আসলে আমি যে এর আগে যে বললাম যে একটা কোশ্চেন কারেক্ট হলে 1 করে মার্কস পাবে, ব্যাপারটা আসলে জিআরইতে এরকম না। হ্যাঁ, যেমন ফর এক্সাম্পল এখানে দেখেন টোটাল কারেক্ট ইন ভার্বাল হচ্ছে, ধরেন আপনি পেয়েছেন টোটাল দুটা সেকশনে হচ্ছে 20টা কারেক্ট করছেন টোটাল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনার পাওয়ার কথা ছিল কত? দুটা সেকশন, ভার্বালে দুটা সেকশন থাকে, কোয়ান্টে দুটা সেকশন থাকে। ওকে, এর আগে তো বলছি যে ভার্বালে দুটা সেকশন মিলাই মনে করেন যে 40টার মধ্যে আপনার 20টা কারেক্ট হয়েছে, তাহলে আপনার মার্কস পাওয়ার কথা কত? মার্কস পাওয়ার কথা হচ্ছে 130, তো আপনি এমনি পেয়ে গেছেন এক্সাম হলে ঢোকার সাথে সাথে। ওকে, তো 130 প্লাস 20 কত? 130 প্লাস 20 ইকুয়ালস টু 150। আচ্ছা, এবার মনে করেন যে কোয়ান্টে আপনি হচ্ছে দুইটা সেকশন মিলায়ে 30টা কারেক্ট করছেন। কয়টা কারেক্ট করছেন? 30টা, 30 কারেক্টস হয়েছে। ওকে, তাহলে আপনার পাওয়ার কথা কত? ওই যে 130 প্লাস 30 মানে হচ্ছে 130 প্লাস 30 ইকুয়ালস টু 160। আপনার টোটাল পাওয়ার কথা কত? 310। বাট আনফর্চুনেটলি ইট ডাজন্ট হ্যাপেন। ওকে, ইটস ভেরি আনফর্চুনেট। এটা আসলে জিআরইতে হয় না। এখানে টুইস্টটা, তাহলে এই প্রবলেমটা কোথায়? সো হোয়াটস দ্য প্রবলেম হিয়ার? জিআরই যে আমি আগে বলছি যে আপনি আগের কোশ্চেন বা আগের ভিডিওগুলোতে একটা কথা বলছে, জিআরই হচ্ছে সেকশন অ্যাডাপটিভ টেস্ট। ওকে, হোয়াট ইজ সেকশন অ্যাডাপটিভ টেস্ট? ওকে, এটা আমাদের জানতে হবে যে হোয়াট ইজ সেকশন অ্যাডাপটিভ টেস্ট, এটা আমাদের জানা দরকার আছে। দেখেন এখানে কি হয়েছিল যে আসলে পাওয়ার কথা ছিল আমার তো 20টা কোশ্চেন হয়েছে, তাহলে 130 প্লাস 20 150, খুব সহজ হিসাব। কোয়ান্টে 30টা হয়েছে টোটাল, দুইটা পার্ট মিলায় 130 প্লাস 30 160, মানে পাওয়ার কথা ছিল 310, কিন্তু আমার আসলে স্কোরিংটা এভাবে হয় না, খুবই আনফর্চুনেটলি। তাহলে স্কোরিংটা কীভাবে হয়? ওকে, এখানে খুবই সুন্দর করে আমি মানে এক্সাম্পল দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি। ধরেন আপনি ধরেন ফার্স্ট সেকশন ইন ভার্বাল, একটা ভার্বাল দিয়ে দেখেছি, এটা কোয়ান্টের ক্ষেত্রে প্রায় একই রকম। ধরেন ফার্স্ট সেকশন ইন ভার্বালে আপনি 0 থেকে 6 কারেক্ট হয়েছে, আপনার অ্যান্সার হচ্ছে 0 থেকে 6 কারেক্ট। ওকে, তাহলে হচ্ছে আপনার সেকেন্ড সেশনে বা সেকেন্ড সেকশনে আপনি পাবেন হচ্ছে ইজি টাইপ অফ কোশ্চেন। ওকে, আবার বলি, যদি ফার্স্ট সেকশনে আপনার হচ্ছে ভার্বালের ফার্স্ট সেকশনে ধরেন আপনি মানে 0 থেকে 6 কোশ্চেন কারেক্ট করছেন, তাহলে আপনি পরের সেকশনে মানে সেকেন্ড সেকশন ইন ভার্বাল আপনি পাবেন হচ্ছে ইজি টাইপ অফ কোশ্চেন। ওকে, আচ্ছা, যদি ফার্স্ট সেকশন ইন ভার্বালে আপনি 7 থেকে 15টা কারেক্ট করেন, তাহলে পরের সেকশনে গিয়ে পাবেন মিডিয়াম টাইপ অফ কোশ্চেন। যদি আপনি ফার্স্ট সেকশন ইন ভার্বাল 16 to 20 কোশ্চেন্স কারেক্ট করেন, তাহলে আপনি পরের সেকশনে গিয়ে পাবেন হচ্ছে হার্ড টাইপ অফ কোশ্চেন। জিআরইতে যেটা করে ইস কোশ্চেন হ্যাজ ডিফারেন্ট ডিফিকাল্টি লেভেল, এদের ডিফিকাল্টি লেভেল হচ্ছে 1 to 5। ওকে, 1 হচ্ছে ইজি আর 5 হচ্ছে ভেরি হার্ড, 3 হচ্ছে এভারেজ, 3 ও 3.5 হচ্ছে এভারেজ। ওকে, 1 হচ্ছে ইজি, 5 হচ্ছে ভেরি হার্ড। 5 যদি আপনার কোনো কোশ্চেনে থাকে সেটা হচ্ছে বোঝা যাবে এটা হচ্ছে ডিফিকাল্টি লেভেল 5, দ্যাট মিনস দ্যাট ওয়াজ ভেরি হার্ড কোশ্চেন টু ইউ, অ্যান্ড 1 মিনস দ্যাট ইজ ইজি টু ইউ। ওকে, বা ইন দ্য সেন্স অফ ইট ইজ দ্যাট ইজ ইজি টু ইউ। সো আপনি যদি ফার্স্ট সেকশনে 6টা পর্যন্ত কারেক্ট করেন, তাহলে আপনি পরের সেকশনে গিয়ে পাবেন ইজি। যদি আপনি হচ্ছে ফার্স্ট সেকশনে 7টা থেকে 15টার মধ্যে কারেক্ট করেন, তাহলে সেকেন্ড সেকশনে গিয়ে পাবেন মিডিয়াম। মিডিয়াম মানে এভারেজ থাকবে হচ্ছে 3 to 3.5, মানে কোশ্চেনগুলো সবগুলোর এভারেজ থাকবে হচ্ছে 3 to 3.5। এর মানে এই না যে মিডিয়াম মানে সবগুলো কোশ্চেনে মিডিয়াম, আসলে এরকম না, এটা মিক্সচার থাকবে। এখানে ইজি কোশ্চেনও থাকবে, মিডিয়ামও থাকবে, হার্ড লেভেলের কোশ্চেনও থাকবে, কিন্তু ওটা যখন আমরা এভারেজ করব তখন এটা হবে 3 to 3.5। ওকে, অ্যান্ড ফার্স্ট সেকশনে যদি আপনি 16 to 20 কোশ্চেন্স কারেক্ট করেন, তাহলে আপনি সেকেন্ড সেকশন ইন ভার্বালে গিয়ে আপনি পাবেন হার্ড টাইপ অফ কোশ্চেন। দ্যাট মিনস আপনার যতগুলো কোশ্চেন মানে 20টা কোশ্চেন বা 40টা কোশ্চেনের এভারেজ হবে 20টা কোশ্চেনের এভারেজ হবে হচ্ছে 4+। মানে এখানে কিন্তু সবগুলো যে হার্ড থাকবে তা না, কিন্তু এগুলার এভারেজ হবে হচ্ছে 4 or 4+। ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, ওকে, নাও হোয়াট হ্যাপেন্স ইন স্কোরিং, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। কি হয় তাহলে? ফর এক্সাম্পল ধরেন আপনি ফার্স্ট সেকশন ইন ভার্বালে 6 কোশ্চেন কারেক্ট করছেন। ওকে,
মজার ব্যাপার এটা, আমার কাছে খুবই মজা লাগে ইটিএস এর এই ব্যাপারটা। মানে কি বলছি, ফার্স্ট সেকশন ইন ভার্বালে আপনি ইউ হ্যাভ কারেক্টেড 6 কোশ্চেন্স, ওকে। আর সেকেন্ড সেকশন ইন ভার্বালে আপনি মনে করেন যে 14 কোশ্চেন্স কারেক্ট করছেন, ওকে। তাহলে আপনার পাওয়ার কথা কত? 20, টোটাল 20 কোশ্চেন কারেক্ট করছেন আপনার টোটালি পাওয়ার কথা কত? ইউ শুড গেট, মানে you seems that or you pretend that you should get what 130 plus 20 150 পাওয়ার কথা, তাই না? মানে হিসাব মতে কত, 6টা আর 20টা কারেক্ট করছি, তাহলে আমার 20 কারেক্ট হয়েছে। 130 তো আমি এমনি পেয়ে গেছি পরীক্ষায় হলে ঢোকার জন্যই, তাহলে 130 আর 20 কত হয়? 150। ওয়াও, বাট ইট ডাজন্ট হ্যাপেন, ওকে। ইটস ভেরি আনফর্চুনেট, ইট ডাজন্ট হ্যাপেন। হোয়াট হ্যাপেন অ্যাকচুয়ালি, ওকে, ইটিএস যেটা করে, যেহেতু আপনি ফার্স্ট সেকশনে মানে দেখেন কয়টা কোশ্চেন কারেক্ট করছিলেন, 6টা, মানে হচ্ছে সেকেন্ড সেকশনে গিয়ে কী করছেন আপনি, ইজি টাইপ অফ কোশ্চেন পেয়েছেন, তাই না? তাহলে আপনার ইটিএস যেটা করবে, আপনাকে 3 to 4 মার্কস মাইনাস করে দেবে, পেনাল্টি দিয়ে দেবে আপনাকে 3 to 4 মার্কস। দ্যাট মিনস আপনার পাওয়ার কথা ছিল আসলে 150, কিন্তু আপনি পাবেন বেসিক্যালি 147 থেকে 146, 147 to 146 পাবেন। ভেরি আনফর্চুনেট, ওকে। নাও ইন অ্যানাদার কেস, ওকে, ইন অ্যানাদার কেস হোয়াট হ্যাপেন, ওকে, উই উড লাইক টু সি, ওকে। ইন অ্যানাদার কেস, ইন ফার্স্ট সেকশন ইন ভার্বাল, ফার্স্ট সেকশনে ধরেন 8টা কোশ্চেন কারেক্ট করছেন, পরের সেকশনে গিয়ে আপনার 12টা কোশ্চেন কারেক্ট হয়েছে। কয়টা কোশ্চেন কারেক্ট হয়েছে? 12টা কোশ্চেন কারেক্ট হয়েছে। এখানে ধরেন 20, আপনি এখানে কত পেলেন? 20, আর 8 + 12 = 20 কোশ্চেন কারেক্ট হয়েছে আপনার, ওকে। ইউ শুড গেট 130 + 20, ওই যে 130 আর 20, 130 + 20 = 150, বাট ফর্চুনেটলি আপনি কত পাবেন জানেন? 3 to 4 বোনাস পাবেন। মজার ব্যাপার হচ্ছে আপনি এখানে বোনাস পাবেন, বোনাস পেয়ে আপনার স্কোর হয়ে যাবে 152, 153 to 154। কেন? মানে সো ফানি, ইয়া, ইট ইজ সো ফানি, আই থিঙ্ক ইট ইজ সো ফানি, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি। ওয়াই দে ডিড সো, মানে তারা কেন এরকম করে? দেখেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেকশনে, এখানে দেখেন ফার্স্ট সেকশনে আপনি যখন হচ্ছে 6 কারেক্ট করছেন, আপনি সেকেন্ড সেকশনে গিয়ে কী ধরনের কোশ্চেন পাবেন? ইজি কোশ্চেন পাবেন, তাই না? তাহলে যে ইজি কোশ্চেন ফেস করতেছে পরের সেকশনে গিয়ে, আর যে 7টা বা 8টা 9টা কারেক্ট করা বা 10টা কারেক্ট করার জন্য পরের সেকশনে গিয়ে মিডিয়াম টাইপ অফ কোশ্চেন পাচ্ছে, তাহলে দুজনের কি একই রকম ব্যালেন্স হওয়ার কথা? মানে ইজ ইট ফেয়ার? আপনি ইজি ধরনের কোশ্চেন মানে সলভ করতেছেন, আর একজন মিডিয়াম বা হার্ড টাইপ অফ কোশ্চেন সলভ করতেছে, মানে আপনি যদি 1 পান এবং সেও যদি 1 পায়, এটা কি মানে ফেয়ার হয়? আপনার উত্তর আমি জানি হবে যে না, ফেয়ার না। তাহলে এই জন্যেই আপনি যখন এখানে পেনাল্টি খাবেন 6 বা 7-এর নিচে যখন আপনি হচ্ছে কারেক্ট অ্যান্সার করবেন, তখন আপনি ইউ উইল বি প্যানালাইজড 3 to 4 মার্কস, ওকে। অ্যান্ড আপনি যখন 7 or 7+ করবেন মানে ফার্স্ট সেকশনে, তাহলে পরেরটা হবে মিডিয়াম সেকশন, এই জন্য আপনাকে ইটিএস কী করবে? বোনাস দিবে। তাহলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট, যে আপনি ফার্স্ট সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ইটিএস হচ্ছে সেকশন অ্যাডাপটিভ টেস্ট, মানে আপনার ফার্স্ট সেকশনে যদি ভালো করেন সেকেন্ড সেকশন কঠিন হবে, যদি ফার্স্ট সেকশনে ডাব্বা মারেন তাহলে সেকেন্ড সেকশন কি হবে? ইজি দিবে। তাহলে বুঝবে যে আসলে ডাব্বা মারা স্টুডেন্ট আসলে একে কঠিন কোশ্চেন করে লাভ নেই, তাহলে এক্ষেত্রে আপনি প্যানালাইজড হবেন। ক্লিয়ার? তাহলে আপনারা ফার্স্ট সেকশনে কী চেষ্টা করবেন? যাতে আপনার 7 or 7+ কারেক্ট অ্যান্সার হয়, তাহলে আপনি পরের সেকশনে যাই করেন না কেন, তাহলে আপনি অটোমেটিক্যালি ইউ উইল গেট 3 to 4 বোনাস, ওকে। ভেরি ইন্টারেস্টিং আই থিঙ্ক, ওকে। দেন যেই সেকশনটা নিয়ে এখন কথা বলতে চাই, আমার কাছে এটা খুবই মানে মজা লাগে, সেটা হচ্ছে ওয়্যার ইউ ক্যান ফাইন্ড দ্য রিয়েল জিআরই কোশ্চেন্স, ওকে। অনেকেই মানে অনেক রকম কথা বলে, মানে আমার কাছে আসো যে রিয়েল জিআরই কোশ্চেন পাবা, ঠিক আছে। অনেক সময় অনেক ফেসবুক পেজ অথবা অনেক ওয়েবসাইট দেখা যায় যারা বলে যে আমার এখানে ক্র্যাক করছে আমরা, বা হ্যাক করছি, হ্যাক করে আমরা আসল কোশ্চেন নিয়ে আসছি। দে আর ফেক, ওকে। সো নো ওয়ান ক্যান প্রোভাইড ইউ দ্য রিয়েল জিআরই কোশ্চেন্স এক্সেপ্ট ইটিএস, ওকে। কি বলতেছি? যে আপনাকে কেউই রিয়েল জিআরই কোশ্চেন আসলে দিতে পারবে না এক্সেপ্ট ইটিএস। সো হোয়াট ইজ দ্য সোর্স? মানে আমার মনের মধ্যে এখন তো অটোমেটিক প্রশ্ন আসছে, তাহলে সোর্স কি? আমি কি রিয়েল জিআরই কোশ্চেন কেমন এটা জানতে পারবো না? ডেফিনেটলি আপনি পারবেন, জাস্ট ওয়েট, ওকে। অ্যান্ড সেকেন্ড কথাটা আমি বলতে চাই, স্টপ ফলোয়িং আদার গাইড বুকস। গাইড বুকস কাকে বলতেছি আমরা? আমি গাইড বুকস বলতেছি ধরেন ব্যারন্স, তারপর ম্যানহ্যাটন, ম্যাগোস, এগুলাকে স্টপ করেন ফলোয়িং, ওকে। আপনার সমস্ত ক্ষেত্রে ভার্বাল অথবা কোয়ান্টের ক্ষেত্রে আপনার বেসিক স্ট্রং করেন,
খুব বেশি বেসিকের দিকে মনোযোগ দেন, তারপরে আপনি প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করতে পারেন, ঠিক আছে? এটা প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে কোন প্র্যাকটিসটা করার মানে কি, প্র্যাকটিসটা হচ্ছে আপনি আপনার বেসিকটা স্ট্রং হওয়ার পরে আপনি ঠিক মতো করতেছেন কিনা বা ঠিক মতো পারফর্ম করতেছেন কিনা সেটা পরীক্ষা করে দেখা। এটা আপনি খান একাডেমি থেকেও করতে পারেন, আবার যে কোনো জায়গা থেকে করতে পারেন। কিন্তু আমরা যেটা করি আমাদের উপমহাদেশীয়দের মানে উপমহাদেশীয়দের প্রবলেমটা হচ্ছে আমরা গাইড বুকের পেছনে বেশি ছুটি। আমি সবসময় বলি যেমন এসএসসি ইন্টারে আমরা কি করছি, পাঞ্জেরি, লেকচার, অগ্রদূত এগুলোর পিছনে বেশি ছুটছি, মানে আমাদের টেক্সট বই পড়ার বাদ দিয়ে। এই জন্য আমাদের মানে খুব বেশি জ্ঞান অর্জন হয় না। ঠিক এই ক্ষেত্রে আমরা জিআরির ক্ষেত্রেও একই রকম মনে করার চেষ্টা করি। আমরা ইটিএস এর বই ফলো করা বাদ দিয়ে, ইটিএস যে বইগুলোকে আমি টেক্সট বই বলি সবসময়, সেই টেক্সট বই ফলো করা বাদ দিয়ে আমরা কি করি সবসময়, ওই গাইড বুকের পিছনে ছোটাছুটি করি। গাইড বুকের পিছনে ছোটাছুটি করলে ভাই ব্রাদার সবাইকে বলতেছি, ইউ উইল নট গেট গুড স্কোর ইন জিআরই। ওকে, তাহলে আপনাকে কোনটা ফলো করতে হবে? আপনাকে ফলো করতে হবে হচ্ছে ইটিএস এর যে বইগুলো আছে সেইগুলো, ইটিএস এর যে কোশ্চেনগুলো আছে সেইগুলা। তাহলে ওয়্যার আই ক্যান ফাইন্ড দ্য রিয়েল জিআরই কোশ্চেন্স, এটাই তো আমার কাছে কোশ্চেন এখন। তাহলে আসেন আপনাকে একদম মানে অসাধারণ একটা তথ্য দিয়ে দিচ্ছে। এখানে আপনারা কি করবেন, এই যে এইভাবে নিয়ে একটা ছবি নেবেন, ঠিক আছে? ছবি নিয়ে এটা টাঙায় রাখবেন ঘরে। ওকে, সো রিয়েল জিআরই কোশ্চেন কোথায় পাওয়া যায়? রিয়েল অথবা রিয়েল লাইক জিআরই কোশ্চেন। ওকে, রিয়েল অথবা রিয়েল লাইক জিআরই কোশ্চেন সেগুলো কোথায় পাবো? সেটা হচ্ছে অফিসিয়াল গাইড টু জিআর, এই যে এই বইটা, ঠিক আছে? এটার মানে সবগুলো সফট কপি আমি দিয়ে দিছি আপনাদের কাছে। যেই যে বই লাগবে সবগুলো সফট কপি আপনাদের দেওয়া আছে। সো মানে ডোন্ট ওয়ারি, ডোন্ট গেট প্যানিক। ওকে, সো অফিসিয়াল গাইড টু জিআরইতে যেটা আছে, দুইটা টেস্ট আছে। প্রত্যেকটা টেস্টে দুইটা করে ভার্বাল সেকশন, দুইটা করে কোয়ান্ট সেকশন, প্রত্যেকটাতে 25 করে কোশ্চেন আছে। সো টোটাল কোশ্চেন আছে এখানে হচ্ছে 200 কোশ্চেন্স আছে। ওকে, এগুলো একদম মানে আমি নিজে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে আমার পরীক্ষায় যেরকম মানে কোশ্চেন আসছে, এখানে যে মানে কোশ্চেন্সগুলো ছিল প্রায় কাছাকাছি, হ্যাঁ, অলমোস্ট 90 বা 80% কাছাকাছি কোশ্চেন্স। ওকে, সো আপনার মানে ইটিএস এর যে মনস্তত্ত্ব বা সাইকোলজি, এটাকে আসলে কেউই কপি করতে পারবে না, সেটা ম্যানহাটন হোক, ম্যাগস হোক বা হোয়াট এভার হি অর শি ইজ। ওকে, এটাকে কেউই কপি করতে পারবে না, বা তাদের সাইকোলজি ধরার মতো আসলে অ্যাবিলিটি কারোরই নাই। সো তাদের সাইকোলজি বা তাদেরকে ডিকোড করতে গেলে আপনাকে কী করতে হবে? তাদেরকে ডিকোড অথবা তাদেরকে ক্র্যাক করতে গেলে আপনাকে ওদের কোশ্চেন নিয়ে বেশি বেশি গবেষণা করতে হবে, বেশি বেশি পড়তে হবে। ওকে, দেন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে ওকে আপনি দুইটাই মানে এক্সাম দিতে পারবেন ফ্রিতে। সেটাকে বলা হচ্ছে পাওয়ার প্রেপ 1, পাওয়ার প্রেপ 2। ওই যে মানে ইটিএসের যে ওয়েবসাইট আছে ets.org, ওখানে গেলে আপনার রেজিস্ট্রেশন করার পরে ওকে আপনি হচ্ছে পাওয়ার প্রেপ 1 আর পাওয়ার প্রেপ 2 নামে দুইটা পরীক্ষা আছে। এইটা হচ্ছে মানে ফ্রিতে হচ্ছে অফিসিয়াল পরীক্ষা, একদম আপনি যেই রকম পরীক্ষা দিবেন ওরকম ইন্টারফেসে, হ্যাঁ ওই রকম কম্পিউটার ইন্টারফেসে আপনার পরীক্ষাটা নেওয়া হবে। ওকে, ওরকম কম্পিউটার ইন্টারফেসে আপনার পরীক্ষা দিবেন এবং একই রকমের টেস্ট পাবেন, একই রকমের মার্কিং আপনি ওখানে দেখতে পাবেন। সো ইট ইজ দ্য মানে মেজর সোর্স অফ মানে ইউ ক্যান টেস্ট লাইক দ্য রিয়েল টেস্টিং সিস্টেম অর রিয়েল কোশ্চেন্স ইউ ওয়ান্ট টু সি, দ্যাট ইউ হ্যাভ টু গো ফর পাওয়ার প্রেপ 1। আচ্ছা, পাওয়ার প্রেপ 1-এ যেটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা পাওয়ার প্রেপে থাকে হচ্ছে ফার্স্ট সেকশন প্লাস, যদি আপনি ভালো করেন তাহলে হচ্ছে পাবেন হার্ড কোশ্চেন, যদি মিডিয়াম টাইপ অফ করেন, যদি 7+ পান তাহলে হচ্ছে পাবেন মিডিয়াম কোশ্চেন, যদি ডাব্বা মানেন তাহলে পাবেন হচ্ছে ইজি। তাহলে টোটাল কোশ্চেন আসলে থাকে হচ্ছে ফার্স্ট সেকশন প্লাস ইজি প্লাস মিডিয়াম প্লাস হার্ড, টোটাল কোশ্চেন হচ্ছে 160। তাহলে পাওয়ার প্রেপ 1-এ থাকবে হচ্ছে 160 কোশ্চেন। ওকে, মানে ভার্বাল আর কোয়ান্ট মিলে 160 কোশ্চেন্স। পাওয়ার প্রেপ 2-তেও ঠিক একই রকম, ভার্বাল আর কোয়ান্ট মিলে থাকবে 160 কোশ্চেন্স। আচ্ছা, ইটিএস যেটা করছে সেটা হচ্ছে অনেক বছর পরে মনে হয়েছে যে আসলে তো পাওয়ার পেপ 1 পাওয়ার পেপ দিয়ে চলছে না, পাওয়ার পেপ 2 দিয়ে চলছে না, কারণ এই এক্সামগুলো আসলে 2011-12 সালের দিককার কোশ্চেনগুলো নিয়ে, হ্যাঁ যখন হচ্ছে রিভাইজড ইটিএস মানে রিভাইজ জেনারেল টেস্ট শুরু হয়েছে, ইটিএস নেওয়া শুরু করছে 2011 সালের আগে ছিল হচ্ছে মানে যেমন নর্মাল যে জিআরইগুলো ছিল সেগুলো, তারপর রিভাইজ করে 2011 সালের পর থেকে আসলে রিভাইজ জেনারেল জিআরই আসছে। সো তারপরে তারা মনে করছে যেহেতু এটা অনেক পুরাতন হয়ে গেছে পাওয়ার পেপ 1 পাওয়ার পেপ 2, তারা কি করলো, তারা একটু বিজনেস শুরু করছে আর কি। $39 অথবা $40 দিয়ে তারা পাওয়ার পেপ প্লাস মানে বিক্রি করা শুরু করছে। সো পাওয়ার পেপ প্লাসের লাস্ট যে ভার্সন সেটা হচ্ছে পাওয়ার পেপ প্লাস 3। এখানে 3টা পরীক্ষা আপনি দিতে পারবেন, পাওয়ার পেপ প্লাস 1, পাওয়ার পেপ প্লাস 2, পাওয়ার পেপ প্লাস 3, প্রত্যেকটার কস্ট হচ্ছে $39। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে আপনাদের সুখবর দিয়ে এখানে কোনো কষ্ট করার দরকার নেই, জাস্ট ইউ সেন্ড টু আ মেল, আমাকে একটা মেল করবেন, আমি আপনাদেরকে কোশ্চেনটা দিয়ে দিব। ওকে, সো মানে মজা।
তাই না? $39 মানে অনেক টাকা, এত টাকা খরচ করা যায়। আপনি তো খুঁজছেন কোশ্চেন অ্যাকচুয়ালি, তাই না? সো কোশ্চেন পেতে গেলে আপনারা জাস্ট আমাকে মেল করবেন অথবা আমার ফেসবুক পেজ স্টাইলিনস জিআরইতে গিয়ে লিখবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সবাইকে এই পাওয়ারপ্রেপ+1, পাওয়ারপ্রেপ+2 এবং পাওয়ারপ্রেপ+3 কোশ্চেনগুলো প্রোভাইড করার জন্য। ওকে, তাহলে এখানে টোটাল কোশ্চেন আছে হচ্ছে 240 মতো। আচ্ছা, আর পেপার বেস টেস্ট আছে ওদের 2004 সাল এবং 2010 সাল, মানে যখন রিভাইজড টেস্টটা আসে নাই তখন দুইটা ওদের বই বের হয়েছিল 2004 এবং 2010-এ, সেখানে অ্যারাউন্ড 200 মতো কোশ্চেন আছে। সো সব কিছু মিলাই অ্যারাউন্ড 1000 কোশ্চেন। ওকে, অ্যারাউন্ড 1000 কোশ্চেন আছে হচ্ছে একেবারে রিয়েল অথবা রিয়েল লাইক কোশ্চেন। আবারও বলতেছে রিয়েল আর রিয়েল লাইক কোশ্চেন, যেইগুলো আপনি যদি ডিকোড করতে পারেন বা এগুলো যদি ঠিকমতো পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার কাছে জিআরই কোশ্চেন কেমন হয় কেমন আসে আপনার কাছে একদমই পানির মতো তরল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অ্যানাদার সোর্স, মানে এটাকে হিডেন ট্রেজার বলা হয়, সেটা হচ্ছে বিগ বুক। হ্যাঁ, যারা খুব ভালো স্কোর করতে চায় তাদের জন্য এটা সলিউশন করার কোনো বিকল্প নাই। যারা 310+ করতে চায় বা 310-এর বেশি, 320, 330 করতে চায়, তাদের কাছে এটার কোনো বিকল্পই নাই। বিগ বুক হচ্ছে এজ এ হিডেন ট্রেজার। ওকে, একেবারেই যেটাকে বলে গুপ্তধন আর কি। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে 27 টেস্ট আছে। প্রত্যেকটা টেস্টে থাকে হচ্ছে 2টা বিগ প্যাসেজ, 2টা শর্ট প্যাসেজ। আচ্ছা, 7টা 2টা হচ্ছে 14 টিসি মানে টেক্সট কমপ্লিশন, এবং হচ্ছে 8টা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। আমরা বিগ বুক থেকে সব করবো না, সব করা আমাদের দরকার নেই। আমরা বিগ বুক থেকে যেটা করব, যারা ভালো স্কোর করতে চায় যেটা করব সেটা হচ্ছে ওই যে প্রত্যেকটা টেস্টে 2টা বিগ প্যাসেজ পড়বো, 2টা শর্ট প্যাসেজ পড়বো, টিসিগুলো পড়বো, 7টা 14টা করে প্রত্যেকটা টেস্টের টিসি আছে, টিসিগুলো পড়বো এবং ডেটা ইন্টারপ্রিটেশনগুলো সলভ করার চেষ্টা করবো। কারণ জিআরইতে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো খুবই টাফ টাইপ আসে। সো এখানকার ডেটা ইন্টারপ্রিটেশনগুলো খুবই স্ট্যান্ডার্ড, যেহেতু ওদের নিজেদের টেস্ট, সো এটাকে ফলো করা যেতে পারে। বাকিগুলো আসলে বিগ বুক থেকে করার দরকার নেই, কারণ ওটা হচ্ছে ওল্ড ভার্সনের জিআরই, এগুলো করলেই এনাফ। সো আপনারা যদি ভালো করতে চান জিআরইতে, তাহলে এই জিনিসগুলো ফলো করতে হবে। আপনারা গাইড বুকের পেছনে ছোটাছুটি বন্ধ করুন এবং ইটিএসের যে 1000+ যে দেখেন বিগ বুকে এতগুলো কোশ্চেন আছে, এগুলো সলভ করেন। যারা প্যাসেজ মানে আরসি নিয়ে প্রবলেম করতেছেন তাদের কাছে অ্যানোনামাস সোর্সে দেখেন 2টা করে বিগ প্যাসেজ মানে 54টা বিগ প্যাসেজ আছে, 2টা করে শর্ট প্যাসেজ মানে টোটাল 54 শর্ট প্যাসেজ আছে। তাহলে এখানেই প্রায় 108টা মতো প্যাসেজ আছে। সো এইগুলো সলভ করেন, এগুলো বোঝার চেষ্টা করেন, বারবার পড়েন। ঠিক আছে? বারবার পড়ে সলভ করার চেষ্টা করেন এবং ইটিএসের যে কোশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আসলে বেশি বেশি গবেষণা করেন এবং আপনার বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করবেন। ঠিক আছে? এইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আমার মনে হয় যে আপনারা জিআরইতে খুব বেশি ভালো করবেন এবং আমি আশা করি আসলে এইটাই হচ্ছে ভালো করার ওয়ে এবং আমি বিশ্বাসও করি এবং আমি চাচ্ছি, সবসময় চাই যে আপনারা মানে যেটা সঠিক সেই পথে থাকেন, আপনারা মিসগাইডেড না হয়ে আবার বলতেছি যে গাইডের পিছনে ছোটাছুটি বন্ধ করেন, অন্যান্য টেস্ট প্রেপের পিছনে ছোটাছুটি বন্ধ করেন, করে আপনারা রিয়েল জিআরই কোশ্চেনের পিছনে আসেন এবং বেসিকটাকে স্ট্রং করেন। আমি একটা গল্প দিয়ে শেষ করি। গতকালকে মানে আমি নিজেকে ব্লেসড মনে করতেছি একটা বিষয়, সেটা হচ্ছে আমার স্টাইলিনস জিআরইর ফেসবুক গ্রুপ খোলার পরই প্রথম দিনেই প্রায় 800+ মেম্বার হয়ে গেছে এবং তাদের মধ্যে অনেকে আমাকে মানে প্রপোজ করলো যে আপনি একটা ইন্টেনসিভ কেয়ার গ্রুপ খোলেন। ওকে, সেখানেও আমি মানে তাদের কথা মতো খোলার পরে এখানে মানে 3 দিনের মাথায় 150 জন স্টুডেন্ট হয়ে গেছে। তাদের মধ্যে হচ্ছে মানে আনবিলিভেবল যে ইউনিভার্সিটি লেকচারার আছে প্রায় 20। ওকে, পাকিস্তান থেকে জয়েন করছে 3 জন, ইন্ডিয়া থেকে জয়েন করছে, ইন্ডিয়ান সিটিজেন, নট বাংলাদেশি ইন্ডিয়ান। ওকে, ইন্ডিয়ান সিটিজেন জয়েন করছে 5 জন। মানে আই থিঙ্ক মানে মাইসেলফ অ্যাজ এ ব্লেসড পারসন। ইউএসএ থেকে প্রায় 10-12 জন জয়েন করছে, ইউএস হচ্ছে ইমিগ্রেন্ট। ওকে, তো তাদের মধ্যে থেকে কালকে একটা পাকিস্তান একটা মেয়ে আমাকে গতকালকে ফোন দিয়েছিল। ফোন দিয়ে সে জানতে চাচ্ছে যে ইসলামাবাদে থাকে মেয়েটা, ইসলামাবাদেই তার মানে ওঠা বসা বা বড় হওয়া। তো বললো যে হচ্ছে মানে স্যার আমি তো সব করেছি, ম্যাগোস করেছি, ম্যানহ্যাটন করেছি, সব করেছি, তারপরে আমি খুবই পোর স্কোর করেছি। সে আসলে বিলো 290 পেয়েছে। ওকে, সো আমি তাকে জিজ্ঞেস করলাম যে মানে ইটিএসের যে সোর্সগুলো আছে সেগুলো সে করার চেষ্টা করছে কিনা। সে বলছে না, আসলে আমি তো এটা করার চেষ্টা করিনি, করছি শুধুমাত্র এই যে অফিসিয়াল গাইড টু জিআরই আর পাওয়ারপ্রেপ 1 দিয়েছি। সো বললাম যে এটা হচ্ছে সমস্যা, তোমাদের সমস্যাটা হচ্ছে তোমরা আমাদের উপমহাদেশের ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমরা গাইডের পিছনে বেশি ছোটাছুটি করি, কিন্তু আসলে মূল যে টেক্সট বই
মানে ইটিএস এর প্রোভাইডেড যে বুকসগুলো আছে এবং কোশ্চেন্সগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা খুব কম করি। সো আসলে এটা মাথায় রাখার দরকার আছে। এই এক্সপিরিয়েন্স আসলে সবার ক্ষেত্রে, যারাই খারাপ করছে টেস্টে তারা টেস্ট প্রেপটাকে বুঝতে পারে না, ক্র্যাক করতে পারে এবং কোশ্চেনগুলো ধরতে পারে, এই জন্য আসলে তারা খারাপ করছে। আশা করি এখন মানে আমরা এগিয়ে আসার চেষ্টা করছি। স্ট্যালিন জিয়ারি আপনাদের সাথে আছে এবং আরও অনেকেই আছে, তারা চেষ্টা করছে এইভাবে কাজ করার। তাদেরকে সবাইকে সাধুবাদ জানাই। এবং আমি আশা করি যে আপনারা এইভাবে এখন থেকে চলার চেষ্টা করুন, এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। ওকে, ধন্যবাদ সবাইকে, ভালোবাসা ও শুভেচ্ছা, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।